তোর আশিকি সুরাইয়া রাফা পর্ব সংখ্যা 9 ও 10। বাবা মার নীরব সমঝোতায় আশাহত হয়ে অবশেষে প্রিসিলাও সাইন করতে বাদ হলো বিয়ের পেপারে। নিজের সমস্ত জীবনটা লিখে দিল একটা অনিশ্চিত ভবিষ্যতের নাম, যেখানে না আছে ভালোবাসা আর না তো বিশ্বাস। ব্রাইড আর গ্রুমের সাইন শেষ হলে সাক্ষীর তলব করলো অফিসার ডেরেক। সাক্ষীর কথা শুনে ফ্লোরা বিচলিত হলেও তুষার প্রসন্ন গলায় বলল, এক্ষুনি চলে আসবে, একটু ওয়েট করুন। যন্ত্রমানবের এহেন কথা ইয়াস নিজেও ভেতরে কিছুটা কৌতূহলী হয়ে পড়ল। ফ্লোরা তো বলেই উঠল, কার কথা বলছো তুমি? তুষার আর জবাব দেওয়ার প্রয়োজন পড়ল না। তার আগে দৃশ্যপটে এসে উপস্থিত হলো নিকো আর নুবা। ওদের দেখা মাত্রই নয়ন বিস্ফোরিত হয়ে উঠল ইয়াস প্রিসিলার। দুজনেই একযোগে বলে উঠল, তোরা এখানে? ওদের প্রশ্নের বিপরীতে নিকো কোনো জবাব না দিলেও নুবা এগিয়ে এসে কাঁদো কাঁদো স্বরে বলল, পালোয়ানের মতো দেখতে একটা লোক আচমকা গ্রম থেকে ধরে নিয়ে এলো। রুহান। প্রিসিলা বিচলিত হয়ে নামটা উচ্চারণ করতেই ওপাশ থেকে জবাব দিল তুষার, হ্যাঁ আমি পাঠিয়েছি তাকে। পাপা আর ইউ ইনসেইন? এসবের মধ্যে আবার আমার বন্ধুদের কেন ইনভলভ করতে গেলে তুমি? হঠাৎ করে ক্রুদ্ধ স্বরে প্রশ্ন শুনল ইয়াস। বিপরীতে তুষার কিছু বলার আগেই নিকো জানতে চাইল, কি হয়েছে বলো তো, আবার কি অঘটন ঘটিয়েছিস তুই? একইভাবে নুবাও প্রশ্ন শুনল প্রিসিলাকে, ইজ এনিথিং রং পিসি? এভাবে কাঁদছো কেন তুমি? চোখ দুটো তো নীল সমুদ্র বানিয়ে ফেলেছো। আপাতত ইয়াস আর প্রিসিলার বিয়ে সাক্ষী হিসাবে পেপারগুলোতে সাইন করো, বাকি ইতিহাস পরে জানতে পারবে। নুবার প্রশ্নে বিপরীত তির্যক বাক্য ছুড়ে দিল তুষার, যা শোনা মাত্রই একযোগে চেঁচিয়ে উঠল ওরা দুজন। কি? বিয়ের সকল কার্যক্রম শেষ হলে আংটি বদলের অনুমতি দিলেন অফিসার ডেরেক। যেহেতু বিয়েটা সম্পূর্ণ অপ্রত্যাশিত, তাই আংটির কোনো ব্যবস্থা ছিল না। ফলস্বরূপ উত্তরাধিকার সূত্রে পাওয়া অমূল্য রত্নখনি ব্লাড ডায়মন্ডকেই নিয়ে আসা হলো ইয়াসের তরফ থেকে প্রিসিলাকে বৈবাহিক স্বীকৃতি দেওয়ার জন্য। মখমলে প্রসিদ্ধ মোড়ক খুলে দিতেই একটা অদ্ভুত দ্যুতি ছড়িয়ে পড়ল চারিপাশে। আংটিখানা দেখা মাত্রই সবার চোখে বিস্ময় ফুটে উঠল। প্রিসিলা নিজেও কান্নাকাটি বুলে অবাক হয়ে পরখ করল রক্তের মতো রঞ্জিত এই ধাতুটিকে। চকচকে হিরেকে আবরণের ভেতর তাজা রক্তের তরল। ব্লাড ডায়মন্ড যতই জলমল করুক কেন, তার ভেতরে রহস্যের আধার। সহসা আংটিকে দেখা মাত্রই চোখে মুখ ফেকসা হয়ে গেল প্রিসিলার। পাশ থেকে নুবা বলে উঠল, এটা এমন কেন? আমার তো দেখেই বুক ধড়ফড় করছে। নুবার তোলা প্রসঙ্গটা চটজলদি পাল্টে ফেললো ফ্লোরা। ইয়াসকে ডেকে বলল, তোমার স্ত্রীকে আংটিটা পরিয়ে দাও। ইয়াস। স্ত্রী শব্দটা কানে পৌঁছাতে বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপন অনুভব করলো ইয়াস। ছন্নছাড়া রিপ্রুভ করে বলল, এটা কি আদৌ সম্ভব? যেই মেয়েটাকে সারা জীবন দু চোখে সহ্য করতে পারতিস না, যার জন্য নিজের কেরিয়ার স্বপ্ন সব শেষ হয়ে গেল, সেই পিচ্চি মেয়েটা নাকি আজ তোর স্ত্রী? মনের কথাকে খুব শক্তভাবে প্রশ্রয় দিল ইয়াস। মুখে কিছু না বললেও ব্লেডের মতো দাঁড়ালো দৃষ্টি নিক্ষেপ করলো প্রিসিলার পর। আংটিটা তুলে বিরক্তিভাব নিয়ে বলল, হাত দেখি। আড়ালে সূক্ষ্ম ডুব গিলে নিজের বাম হাতটা বাড়িয়ে দিল প্রিসিলা। কোমল তুলতুলে কবজিটা হাতের উপর লুটিয়ে পড়তে হুট করে থেমে গেল আত্মিক বাকবিণ্ডটা। দৃষ্টি শীতল হয়ে এলো ইয়াসের। জীবনে প্রথমবার কোনো রূপ বিরক্তি ছাড়াই সে হাতটা ধরল প্রিসিলা। তারপর খুব দায়সারাভাবেই আনুমানিক আঙ্গুলে মাঝে ঢুকিয়ে দিল আংটিটা। আংটি পরানোর সময় চোখে চোখ পড়ে গেল দুজনার। অনাকাঙ্ক্ষিত তবু অদ্ভুত এক অনুভূতির তুফানে বুকের ভেতরটা ডিপ ডিপ করে উঠল প্রিসিলা। ভাগ্যের কি নিয়তি! কয়েক মুহূর্ত আগেও যাকে জীবনের সবচেয়ে বড় শত্রুর আসনে বসিয়ে রেখেছিল, এখন তার সঙ্গে গোটা জীবন জুড়ে গেল। এক জীবনে ইয়াসকে স্বামী হিসাবে মেনে নিতে পারুক আর না পারুক, তবে এই সিদ্ধান্তের জন্য পাপাকে কখনো ক্ষমা করতে পারবে না প্রিসিলা। মনের ভাবনা থেকে বেরিয়ে আসা মাত্রই আবারও সেই তির্যক দৃষ্টির সম্মুখীন হলো মেয়েটা। ইয়াসের নিষ্প্রভ দৃষ্টিতে অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। ফ্লোরাকে চোখের ইশারা করে পরিশ্রান্ত গলায় জানালো, আমার খুব ক্লান্ত লাগছে মাম্মা, শীত করছে ভীষণ। প্রিসিলার বরাবরই ঠান্ডার ডাচ আছে, তাই তো মেয়ের কথায় বিচলিত জলদি পায়ে এগিয়ে এলো ফ্লোরা। তাপমাত্রা অনুমান করার জন্য কপালে হাত উদ্বিগ্ন স্বরে বলল, সে কি, তোর তো জ্বর এসেছে, গা পুড়ে যাচ্ছে একদম। মায়ের কথার বিপরীতে আর কথা বাড়াল না প্রিসিলা। সবার অগোচরে চুপচাপ উঠে দাঁড়িয়ে বলল, একটু শুতে ইচ্ছে করছে মাম্মা, আমি বরং উপরে যাই। মেয়ের অধৈর্য ভাবটা খুবই ভালোভাবে টের পেল ফ্লোরা। সে জানে প্রিসিলার মনের অবস্থা ঠিক নেই, পাপার প্রতি অভিমান জমেছে খুব,
তাই তো চোখের ইশারায় মেয়েকে উপরে যাওয়ার অনুমতি দিল সে। ওদিকে তার পাপাকে দেখো, কত সহজে না এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। কথায় বলে যুগ পাল্টায়, কিন্তু মানুষের স্বভাব নয়। তুষারের ক্ষেত্রে ঠিক সেটাই উপলব্ধি করল ফ্লোরা। মনে মনে দাঁত খিচিয়ে বিড়বিড়ালো। দয়া মায়াহীন নিষ্ঠুর লোক একটা। শুনশান নিস্তব্ধ চারিপাশ, কোথাও কোনো মানুষের উপস্থিতি নেই। অদূরে ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার নিরধ্বনি শৈলাপ। অক্টোবরের মেঘমুক্ত আকাশ জুড়ে সদ্য ফোটা শিউলির মতো ছড়িয়ে আছে অজস্র তারকাবাজি। তার ঠিক নিচেই কলেজের রাস্তা ধরে ধীর গতিতে হেঁটে চলেছে একজোড়া ক্লান্ত পা। শেষ রাতে নরম হিমেল হাওয়ায় আলতো পরশে শুয়ে দিয়ে যাচ্ছে তাদের। হাঁটতে হাঁটতে একজন হঠাৎ করে বলে উঠল, সারা রাত একসঙ্গে ছিলাম, অথচ আপনার নামটাই জানা হলো না। আমি নুবা মার্টিন। আর আপনি? নিকো ইউলোসন। খাওয়া দাওয়া শেষ করে স্লুফ্লেক্স ম্যানর থেকে বেরোতে সময় গড়িয়েছে রাত 3টা। ফ্লোরা অবশ্য আসতে যেতে চায়নি, তবে অ্যাটেন্ডেন্সের দোহাই দিয়ে নুবা নিজেই চলে এসে তাড়াহুড়া করে একাডেমিক গেট পর্যন্ত রুহানি এগিয়ে দিয়েছে গাড়ি করে। তবে বিপত্তি বেঁধেছে ডরমিটরির সামনে এসে। রাত বেশি হওয়ায় গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, যা দেখে নুবা একবারে মাথায় হাত। মাসের শেষে বাজেটের নিরন্তর টানাটানি, তার উপর এই অশোচনীয় অবস্থা। এই মুহূর্তে ওর পক্ষে হোটেল বুক একদমই অসম্ভব। আত্মমর্যাদার বারে কারোর কাছে হাত পাতারও সুযোগ নেই। তবে ভাগ্য সহায়, নিকো তখনই সঙ্গে ছিল ওর, নয়তো নির্ঘাত রাস্তায় কাটাতে হতো রাতটুকু। নিকোর বাড়িটা ক্যাম্পাস থেকে খুবই কাছে, মিনিট 15 হাঁটলে ওদের নেইবারহুড। তাই বাড়িতে থাকার প্রস্তাবটা সেই দিয়েছে নুবাকে। প্রথমে এক কথা না করে দিলেও যখন শুনল নিকোর সঙ্গে ওর পরিবার থাকে, তখনই গড়িমসি করতে করতে এক পর্যায়ে রাজি হয়ে গেল নুবা। আর এই মুহূর্তে নিকোর বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে ওরা দুজন। আই সি। নিকোর জবাবের বিপরীতে প্রসন্ন হাসল নুবা। সঙ্গে সঙ্গে প্রশ্ন করল নিকো, আপনার আর কিছু জানার নেই? টুট উল্টে এদিক ওদিক মাথা নাড়ালো নুবা। বাবুক স্বরে বলল, না তো। একটা অপরিচিত ছেলের সঙ্গে তার বাড়ি যাচ্ছেন, অথচ তার সম্বন্ধে আপনার কিছু জানার নেই? আশ্চর্য। নিকোর কথা শুনে আকস্মাৎ থমকে গেল নুবার পদক্ষেপ। সমবর্ণের সুশ্রী মুখটা হুট করে পাংশুটে হয়ে গেল তার। তৎক্ষণাৎ পাশ ফিরে নিকোর মুখোমুখি দাঁড়ালো সে। শুদ্ধ একটা ডুব গিলে সন্দিগ্ধ গলায় বলল, আপনার ইন্টেনশন কি বলুন তো? সঙ্গে সঙ্গে ভুবন কাঁপিয়ে হেসে উঠল নিকো। লোকটার হাসি দেখে বোকা বনে গেল নুবা। চোখ মুখ শক্ত করে বলল, আস্তে হাসুন, আপনি তো পুরো শহর জাগিয়ে ফেলবেন। কথাটা বলেই হনহনি হাঁটা ধরল সে। নিকো ওর পথ অনুসরণ করে বলল, আপনি সত্যিই ভয় পেয়েছিলেন? চেহারা কৃত্রিম গাম্ভীর্য টেনে আনল নুবা। আত্মবিশ্বাসী গলায় বলল, মোটেই না। তাহলে ওভাবে রিয়েক্ট করলেন কেন? ভয় পাওয়ার প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে গেল নুবা। নিকোর পর্যুদস্ত করার জন্য উল্টো প্রশ্ন করল, আমিও তো অচেনা একটা মেয়ে, আমাকে এভাবে বাড়িতে নিয়ে যাচ্ছেন? আমার সম্বন্ধে জানতে চান না? চাই তো, অনেক কিছু জানতে চাই, তবে এখন না, ধীরে ধীরে। কেন? কারণ আমি আপনার প্রতি আগ্রহ হারাতে চাই না। কোনো না কোনো কিছু জানার অজুহাতে বারবার শুধু আপনার কাছে ছুটে যেতে চাই। কিঞ্চিত অপ্রবৃত স্বরে কথাটা বলেই চুপচাপ হাঁটা ধরল নিকো। নুবা আর প্রশ্ন করল না কোনো। বাকিটা পথ জুড়ে তাদের মধ্যে জায়গা করে নিল অমীমাংসিত এক তমতমে নৈশব্দ। সেদিনে সেই ঘটনার পরে সকাল হলো, সকাল গড়িয়ে রাত, অথচ সারাদিনও বাড়ি ফিরল না ইয়াশ। তার সদ্য বিবাহিতা স্ত্রীর জ্বর কমেছে নাকি বেড়েছে, সেই খোঁজটুকু নেওয়ার প্রয়োজন বোধ করল না সে। গোটা একটা দিন অতিবাহিত করে ইয়াশ যখন বাড়ি ফিরল, তখন মাঝরাত। বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে, গভীর ঘুমে তলিয়ে আছে প্রতিটা সদস্য। ঠিক এমন সময় নিঃশব্দে কদম ফেলে নিজের ঘরে প্রবেশ করলো ইয়াশ। দরজা ঠেলে ভেতরে ঢোকা মাত্র সব সময়ের মতো আন্তরিক গলায় অভিবাদন জানালো এক স্প্যানিশ রমণী। হোলা ইয়ং মাস্টার। আজকে তার ভুল শুধরে দিল ইয়াশ। চুপচাপ ভেতরে ঢুকে একটা ব্যাগ দিয়ে শুরু করলো গুছগাছ। জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র, পাশাপাশি নিজের পাসপোর্টও নিল। সব কিছু গুছানো হয়ে গেলে এগিয়ে গেল জানালা লাগানোর উদ্দেশ্যে। ঠিক তখনই খেয়াল করলো আপাতমস্তক কম্পিউটার ডেকে ওর বিছনায় শুয়ে আছে কেউ। কাত হয়ে শোয়ার দরুন মুখটা দেখা যাচ্ছে না ঠিকই, তবে মাথা নেমে পুরো বিছনায় ছড়িয়ে থাকা দীঘল সোনালি চুলগুলো দেখতে চিনতে অসুবিধা হলো না ইয়াসের। সহসা স্পষ্ট গলায় ডেকে উঠল, প্রিসি। এতক্ষণে চোখ খিচে বন্ধ করে রেখেছিল প্রিসিলা। মূলত ইয়াশ করে আসার পরপরই টের পেয়েছে সে। ছেলেটা ভেতরে ঢুকতে অস্বস্তিতে কাটা হয়ে চোখ খিচে ঘুমানোর বান ধরে মটকা মেরে পড়েছিল এতক্ষণ। সব দোষ মাম্মার, সেই তো জোরজবস্তি করে এই ঘরে রেখে গেল। ফ্লোরার ভাষ্যমতে বিয়ে যেহেতু হয়ে গেছে, একসঙ্গে জীবন কাটানোর জন্য হলেও আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। এভাবে এক ঘরে থেকে আন্ডারস্ট্যান্ডিং কীভাবে হয় জানা নেই প্রিসিলা।
ওর তো মনে হচ্ছে একটু বাদে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে এখানে। সে যাই হোক, ইয়াস আবার ডেকে উঠল তার স্বরে। আমি জানি তুই ঘুমাসনি, তাই অযথা নাটক করা বন্ধ কর। তৎক্ষণাৎ ঘুরে তাকালো প্রিসিলা। যে উঠলে বলল, কি সমস্যা তোমার? ইয়াস নিজে ব্যাকপ্যাকটা কাঁধে নিতে নিতে বলে, তুই তো একটা আস্ত দেরস, অভিনয়টা ঠিকভাবে করতে পারিস না। প্রিসিলা রেগে মেগে আর কিছু বলবে তার আগেই ওর দৃষ্টি গিয়ে আটকালো ইয়াসের ব্যাকপ্যাকের উপর। কৌতূহল কপালে গুছালো সে, না চাইতে প্রশ্নটা বেরিয়ে এলো মুখ থেকে। আমি এই ঘরে শুয়েছি বলে চলে যাচ্ছ তুমি? বিপরীতে শ্লেষ হাসলো ইয়াস। পরপর চেহারাটা তমতম হয়ে গেল তার। কঠিন স্বরে জবাব দিল, তোদের বাড়ি, তোর যেখানে ইচ্ছে সেখানেই থাকবি, আমার কি? তাহলে কোথায় যাচ্ছ? ইয়াস হাত দিয়ে উড়োজাহাজের মতো একটা ইশারা করলো। অতঃপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে নিজের জিহ্বার ডগায় ঠেলে প্রত্যুত্তর করলো, দূরে কোথাও। দ্বিতীয় দফার আর প্রশ্ন করার ফুরসত পেল না প্রিসিলা। খাটের এক কোনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থেকে শুধু তাকিয়ে দেখলো ইয়াসের চলে যাওয়া। মিলান মানপেন্সা বিমানবন্দর শহরের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক বিমানবন্দর এটি। গভীর রাত হোক কিংবা ভোর রাত, মানুষের আনাগোনা এখানে সর্বক্ষণ। চারিদিকে আলোর তুফার হিরের মতো ঝলমল করছে প্রতিটা প্ল্যাটফর্ম। ইয়াসের ফ্লাইট ভোর রাতের দিকে। হাতে তাই অনেকটা সময়, তবে ঘুরে ফিরে কিংবা শপিং এবং এর জন্য অযথা সময় তার কাছে নেই। এয়ারপোর্টে পৌঁছেই নিজের জন্য বরাদ্দকৃত বিজনেস ক্লাস কেবিন গিয়ে বসল সে। কিছুক্ষণ আয়েশ করে বসে জানালা খুলে বাইরে নজর দিল। আলো ঝলমলে রাতে শহরটাকে অপার্থিব লাগছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কোনো এক অজানা কারণে মন বার হয়ে এলো তার। অচিরে বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। শহরে আলোকসূর্যের ছাপে চোখের সামনে ভেসে উঠল দুটো সমুদ্র নীল চোখ। সঙ্গে সঙ্গে টাস করে জানালা শাটার নামিয়ে দিল সে। চোখের সামনে এই অবব্য মেয়েটার মুখ কেন ভেসে উঠছে আবার? ব্যাপারটা ভাবতে গিয়ে নিমসিদ্ধ জলের মতোই একটা তিক্ততা ছড়িয়ে পড়ল মুখের সর্বত্র। নিজের উপর বেজার বিরক্ত হলো ইয়াস। মনটাকে ব্যস্ত রাখার প্রয়াসে ব্যাগ থেকে ল্যাপটপ আর হেডসেট বের করে নিল গেম খেলার উদ্দেশ্যে। সব কিছু সেট আপ করে খেলতে আরম্ভ করেছে সবে। ঠিক তখনই আবার চোখের সামনে ভেসে উঠল পুতুলের মতো কোমল মুখখানা। নীলাক্ষী দুটো মেলে এর দিকেই তাকিয়ে আছে ডেব ডেব করে। কিছুক্ষণ না তাকিয়ে অগ্রাহ্য করার চেষ্টা করলো ইয়াস। তখনই কোন দৃষ্টিতে ভেসে উঠল মেয়েটার টুলপড়া ভুবন বুলানো হাসি। না, আর নেওয়া যাচ্ছে না। এত দূর এসেও রেহাই মিলছে না। শাকচুন্নিটা বড্ড জ্বালাচ্ছে এবার। কথাগুলো ভেবেই ভেতরে চিরবিড়িয়ে উঠল ইয়াস। তৎক্ষণাৎ পাশ ফিরে দাঁত খেঁচিয়ে বিরক্ত স্বরে জিজ্ঞেস করলো, কি চাই? আমিও যাব। ইয়াস তো মতিভ্রম ভেবে প্রশ্নটা করছিল। হুট করে যে এভাবে উত্তর ভেসে আসবে সেটা আশা করেনি। ফলস্বরূপ কপাল বেঁকে গেল তার। চোখের পাতা কয়েকবার পলক ছেড়ে ভালো মতো খেয়াল করে বুঝতে পারলো এটা মতিভ্রম নয়। স্বয়ং শাকচুন্নিটা বসে আছে ওর পাশে। তুমি কি ভয় পেয়েছ ইয়াস? প্রিসিলার মুখ থেকে প্রশ্নটা ছিটকে বেরোতেই বসা ছেড়ে টাস করে উঠে দাঁড়ালো ইয়াস। এদিক ওদিক তাকিয়ে সন্দেহীন গলায় বলে উঠল, তুই এখানে কি করছিস? কি আবার করছিস? বসেই তো আসি। ইয়াস ঠান্ডা মস্তিষ্কটা অগ্নিপিণ্ডের মতো গরম হয়ে গেল আকাশ। প্রিসিলা হেয়ালাপ্পনা তৎক্ষণাৎ দাঁতে দাঁত পিষল সে। দমকে স্বরে বলল, বলিও ফাজলামি করার স্পর্ধা দেখাবি না আমার সঙ্গে, নয়তো প্লেনের জানালা থেকে সোজা মাটি ছুঁড়ে মারবো। কে নিয়ে এসেছে তোকে? প্রিসিলার হাসি হাসি মুখটা চুপসে গেল এবার। অপমানে আশকায় বার হয়ে গেল অন্তর। মাথাটা নিচু করে শুকনো মুখে বলল, রুহান। রুহান? বুক কুঞ্চিত হয়ে গেল ইয়াসের। চোয়াল শক্ত করে বলল, কোথায় রুহান? এক্ষুনি ডাক তাকে। প্রিসিলার কানে ইয়ারবাড ছিল। সহসা রুহানের প্রসঙ্গ উঠতে কোথা থেকে যেন ছুটে এলো সে। সুটেড বুটেড সুটামদেহী এক পুরুষ। বয়সটা 30 পেরিয়ে 40 সুই সুই হলেও দেখতে সদ্য 30-এর ঘরে পা রাখা এক তাগড়া যুবক সে। কেবিনের দরজা খুলেই প্রথমে মাথা নুইয়ে কুর্নিশ জানালো ইয়াসকে। তারপর খুব সাবলীলভাবেই বলল, আপনার বাংলাদেশের ট্যুরের কথা স্যার জানতেন। রূপাঞ্জলেরও অনেক বছরের ইচ্ছে ছিল বিডিতে যাওয়ার। সেই ইচ্ছে পূরণের জন্য মূলত আমরা এখানে। আমার সঙ্গে কোথায় যাবে না তোমরা? এক্ষুনি পাপাকে ফোন দাও। এই আপদটাকে নিয়ে আমি পুরো বাংলাদেশ ঘুরবো? অসম্ভব। সদর্পে গর্জে উঠল ইয়াস। তার পরপরই রুহান ঘড়িটা চেক করে বলল, সরি স্যার, সেটা এখন আর পসিবল নয়। অলরেডি ফ্লাইটের টাইম হয়ে গেছে। আই ডোন্ট ফাকিং কেয়ার। এত দরদ দেখিয়ে যখন নিয়েই এসেছো তাহলে সঙ্গে বসাতে পারতে। আমার পাশে কেন দিয়েছো? ইয়াসের রাগচোটা দাম্ভিক স্বভাবের সঙ্গে অভ্যস্ত রুহান, তাই খুব কৌশলের সাথেই জবাবটা দিল সে। এক্সট্রিমলি সরি স্যার, এটা সম্ভব নয়। কারণ রূপাঞ্জেল আপনার ওয়াইফ, আমার নয়।
ওয়াইফ শব্দটা শোনা মাত্র ইয়াসের মনে পড়ে গেল দুদিন আগের বিয়ে নামক অঘটনের কথা। সঙ্গে সঙ্গে দুহাত নিজের চুল নিজেই খামচে ধরে টাস করে সিটে বসে পড়ল সে। বিরক্ত ভাব নিয়ে প্রিসিলার দিকে তাকাতেই দেখল ওর লাল টুকটকে টুট দুটি প্রায় অধিকাংশ জায়গায় কেটে ছিঁড়ে জখম হয়ে আছে। ওর টুটের এই বেহাল দশার পেছনে কারণ ভাবতে গিয়ে অস্বাভাবিক একটা তড়িৎ খেয়ে গেল ইয়াসের শরীরে। হুট করে অস্তিত্বের জেঁকে বসল বুকের ভেতর। তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে নিল সে। প্রিসিলার কিছু বলার জন্য মুখ খুলতে ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, একটাও কথা বলবি না। আসলেই বলছি না, কোনো কথা নয়। বলছি যে ডোন্ট টক উইথ মি। কতবার বলবো আর? ঠিক কি মেজাজে কথাটা বলেই চট করে ঘুরে তাকালো ইয়াস। সঙ্গে সঙ্গে তার টুট গিয়ে ঠেকলো প্রিসিলা রেশমের মতো চুলের বাজে। মেয়েটা এভাবে কুকড়ে আছে কেন? প্রশ্ন জাগলো মনে। তবে মস্তিষ্ক সায় দিতে পারলে না তার কৌতূহলে। উল্টো একটা স্নিগ্ধ মাদকীয় সুঘ্রাণ মুহূর্তে গ্রাস করে নিল তাকে। নমনীয় হয়ে এলো দৃষ্টি। ঠিক তখনই মিনমিন আওয়াজ করে উঠল প্রিসিলা, আমি পি করব। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা। দীর্ঘ 14 ঘন্টার প্লেন জার্নির পরে অবশেষে জাদুর শহরে এসে পৌঁছলো ওরা। সেখান থেকে আবারও 40 মিনিটের আকাশপথ পাড়ি দিয়ে পৌঁছলো চিটাগং শহরে। চেক আউট শেষে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হতেই থমকে গেল প্রিসিলার পদযুগল। এদিক ওদিক এলোমেলো দৃষ্টি করে হাত করে আকস্ম দাঁড়িয়ে পড়ল সে। বব ঘুরে ইয়াস তখনও নিজের মতো হাঁটছে। প্রিসিলা দাঁড়িয়ে পড়ার সাথে সাথে স্তব্ধ হয়ে গেল রুহানও। গাড় ফিরে প্রশ্ন চোখে তাকাতেই প্রিসিলা বলল, আজকে থেকে আগামী 1 সপ্তাহ তোমার ছুটি রুহান। কথাটা ঠিকমতো বোধগম্য না হওয়াতে ভ্রু বাঁকালো রুহান। আবার মুখ শক্ত করে জবাব দিল প্রিসিলা, এই দেশে যে কয়েকদিন আছি সে কটা দিন নিজের মতো কাটাতে চাই। আই নিড ফ্রিডম। রুহান অবুঝ নয়, বরং একটু বেশি প্রাজ্ঞ। আপাতত প্রিসিলার কোনো বাউন্ডারি চাচ্ছে না, সেটা সে ভালো মতোই বুঝলো। কিন্তু মুখে বলল, সরি রূপাঞ্জল, স্যারের অনুমতি নেই। এই বিষয়ে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। চোখের পলকে অবিব্যক্ত পাল্টে ফেললো প্রিসিলা। চেহারা গম্ভীর্য টেনে তেজারু গলায় বলল, রূপাঞ্জল নয়, প্রিসিলা জওয়াদ বলছি। অ্যান্ড দ্যাটস অ্যান অর্ডার। ইয়েস ম্যাম। সঙ্গে সঙ্গে নতিমুখী হয়ে প্রত্যুত্তর করল রুহান। বিপরীতে টুট টিপে মিটমিট হাসলো প্রিসিলা। সেই সাথে হাসলো রুহানও। এটা যে তাকে দায়িত্বের ভার থেকে খানিক ফুরসত দেওয়া এক অভিনব কৌশল, তা আর বুঝতে বাকি রইল না রুহানের। ইয়োর ম্যাজিস্ট্রেট। তাই তো কথার সায় জানিয়ে চুপচাপ ব্যাগ রেখে ভিড়ের মাঝে হারিয়ে গেল রুহান। যাওয়ার সময় বারবার সতর্ক বলে গেল যে কোনো প্রয়োজনে যেন তাকে অবশ্যই কল করা হয়। রুহান চলে গেলে ইয়াসকে অনুসরণ করে হাঁটতে লাগলো প্রিসিলা। হাঁটতে হাঁটতে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো সব। চারিদিকে মানুষের গিজগিজ, হট্টগোল আর মাথা ধরানো হর্ন। আপাতত এর বাইরে আর কিছুই উপলব্ধি করতে পারল না। এমন পরিবেশে মোটেই অভ্যস্ত নয় প্রিসিলা। তাপমাত্রা নিয়ন্ত্রণ ঠান্ডা গড়িতে চড়ে তার অভ্যাস। পা দিয়ে কখনো শক্ত মাটি অবধি মারায়নি। সেখানে মানুষের ভিড় ঠেলে সামনে এগুতে দম বন্ধ হয়ে এলো তার। প্রচণ্ড ঠেলাঠেলিতে শুকনো পাটকাঠির মতো শরীরটা কখনো সামনে এগোয় তো কখনো পেছনে। ইয়াসের সঙ্গে দূরত্ব অনেক। ছেলেটা একবারও ফিরে তাকায়নি। আপাত দৃষ্টিতে প্রিসিলা তাকে হেঁটে চলে যেতে দেখলেও কোন দৃষ্টি দিয়ে ঠিকই নজরে রেখেছে সে। প্রিসিলা পিছিয়ে গেল। কোনো না কোনো অজুহাতে ঠিকই দাঁড়িয়ে পড়েছে ইয়াস। এক পর্যায়ে মহাসড়ক ছাড়িয়ে অনেকটা সামনে এগিয়ে গেল ওর। তখন রাত বেড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বেরিয়েছে রাতের বুকে জড়ো হওয়া নিকষ কালো অন্ধকার। বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে মাতাল হাওয়া তখন দুল খাচ্ছে গোটা শহর। পূব আকাশ থেকে ভেসে আসছে আদো আদো মেঘের গর্জন। মানুষজন সব গন্তব্যের উদ্দেশ্যে ছুটেছে। ঝড় বৃষ্টির আগেই বাড়ি পৌঁছানো আবশ্যক। বাড়ি ফেরার তাড়া নেই শুধু ইয়াস আর প্রিসিলা। তারা দুজন রাস্তার ফুটপাত ধরে গন্তব্যহীন হাঁটছে। শহরের অলিগলিতে নিরুদ্দেশ্যে হেঁটে হেঁটে ক্লান্ত প্রিসিলা। পা দুটো ভেঙে আসছে তার। তাই তো জলদি হেঁটে সামনে এগিয়ে গিয়ে প্রশ্ন করলো ইয়াসে, এভাবে আর কতক্ষণ হাঁটবো? রাত বেড়েছে তো। হাঁটতে না চাইলে বসে থাক।